সবাইকে ধন্যবাদ জানাই। গণমাধ্যমের কর্মী সহকর্মীরা যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিশেষ সহকারী সহ যারা এখানে আছেন, মানে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি এনজিএস নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। ভেটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়। ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে। সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি, কিছু নেগোসিয়েশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল দিয়েছে। এই প্রাইসিং মডেলটাতে 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা 2টা প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য 6,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা 4200 টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোন ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই। এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা $1 করে। তারপরে যেহেতু প্রতিটা ডিভাইসের উপর, কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব, সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম, আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে $30,000 মতো, সেখানে তারা 2টা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে 10,000 এবং $10,000, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $20,000 এবং এই টাকাটা ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। এখানে স্টারলিংক আসার পর থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ, সাংবাদিক, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি। সেই কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি।
প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। এখন এই দূরত্বটা কত? আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 30% মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে। বাকি যে টাওয়ারগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় 40,000-এর কাছাকাছি টাওয়ার আছে, সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের সভাপতি হয় প্রায় 25,000-এর মতো। এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি, সেখানে 30 থেকে 35% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে। যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আসেনি, সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতাটা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেই নেই। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই, একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন। কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিই নেই। এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি। স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব? তো আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব। স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে, তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সমবায় ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে, কয়েকটা হাটে, দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নাই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। ধরুন একটি গ্রামে কিংবা একটি মফস্বল শহরে যদি কয়েকজন ফ্রিল্যান্সার থাকেন, তাহলে তারা মিলে একটা ফর্মাল, একটা ইনফর্মাল
অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন, সেই অফিসে তারা এই স্টারলিংকটা দিয়ে তারা এটা শেয়ার ভাবে সবাই ব্যবহার করতে পারবেন। একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে, মফস্বল শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে। যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড, কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিংবা ব্যাটারি ব্যাকআপ চলে গেলে মোবাইল ইন্টারনেটও দুর্বল হয়ে যায়, সার্ভিসটা পড়ে যায়। সেজন্য স্টারলিংক এই সমস্যার সমাধান করবে। অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব, উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন। মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে 47,000 টাকার এককালীন খরচ, এটা তারা শেয়ার করতে পারেন এবং একই সাথে কো ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারেন। সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাত যাকে বলি আমরা, সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে। আমরা জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কনসেপ্ট ফোন লেডি, এটা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড স্বীকৃতি পেয়েছে। এটার মাধ্যমে, স্টারলিংকের মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারবো। যদি আমরা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে, আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে, তাহলে আমরা ওই কনসেপ্টটাকে স্টারলিংকের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবো। একজন গ্রামীণ মহিলা কোনো একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে, এতে কোনো বাধা নেই। আমরা আবারও বলছি, আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখি, অর্থাৎ উনি এই ডিভাইসটা স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন। কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। তবে বর্তমানে যে